বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, আর অনেক বাক্যের মিলনে তৈরি হয় কবিতা, সাহিত্য, উপন্যাস। দর্শক, অমর একুশে বইমেলা থেকে আমি রুবাইয়া এসে সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন বেঙ্গল বুকস প্রেজেন্স বইমেলা প্রাঙ্গণ থেকে। আজ আমার সাথে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলা কথা সাহিত্যের অনুবাদকে 3 দশক ধরে সমৃদ্ধ করে আসছেন। তিনি আর কেউ নন, কথা সাহিত্যিক, অনুবাদক আলী আহমদ। স্যার, কেমন আছেন? ভালো আছি। অনেক অনেক প্রশ্ন আছে আপনার কাছে, তবে শুরুতেই জানতে চাইবো, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে থাকেন, কোন অনুবাদটা সবথেকে বেশি কঠিন মনে হয় এবং কেন? অনুবাদ সবটাই হয় কঠিন অথবা সহজ, যেভাবে অনুবাদক নিতে পারেন। আমার কাছে মনে হয় যে দুটো ভাষায় একটা থেকে আরেকটা ভাষান্তর করা হয়, ওই দুটো ভাষায় যথেষ্ট দক্ষতা থাকা দরকার। সে ভাষা শুধু ভাষা জানা নয়, শব্দের অর্থ জানা নয়, দুটো সংস্কৃতিও ভালো করে বুঝতে হবে। সেটা যদি জানা থাকে এবং না জানা থাকলেও বই অনুবাদ করার আগে নিজে রপ্ত করে নেয়, তাহলে মনে হয় কোনোটাই শক্ত নয়। তবে একটু সমস্যা আছে, কিছু কিছু শব্দের, যেমন বাংলার কিছু ইংরেজি পাওয়া মুশকিল, আবার ইংরেজি কিছু শব্দের বাংলা পাওয়া মুশকিল। এরকম ক্ষেত্রে কিছু কিছু শব্দ এমনকি তৈরিও করতে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে একটু ঘুরিয়ে ওই জিনিসটা দেওয়া। সেখানে লেখকের ভাষার উপরে দক্ষতার দরকার বেশি। আমার যে আছে সেটা দাবি করি না, কিন্তু এটা প্রয়োজন। তা না হলে অনুবাদ সফল হয় না, তখনই মানুষ খটোমটো আটকে যায় আর কি। একজন ভালো অনুবাদক হতে গেলে কি ধরনের প্রস্তুতি এবং মানসিকতা প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথম হলো তার অনুবাদ করার ইচ্ছাটা থাকতে হবে। আর অনুবাদ মানে অন্ততপক্ষে দুটো ভাষা এটার সাথে জড়িত, যে কোনো একটা থেকে আরেকটা নেওয়া। এই দুটো ভাষায় তার সম্পূর্ণ, পৃথিবীর কোনো ভাষার সব শব্দ কিংবা সব প্রকাশভঙ্গি কোনো লেখকই জানেন না, আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি। কিন্তু দুটো ভাষা সম্পর্কেই তার এতটুকু আত্মবিশ্বাস থাকা উচিত যে তিনি এই দু ভাষায় লিখতে পারেন, কথা বলতে পারেন, প্রয়োজনে ঘুরিয়ে অন্যভাবে বলতে পারেন। তবে মনে রাখতে হবে যে অনুবাদের কাজটা সবচেয়ে শক্ত হচ্ছে ইংরেজিতে যেটা বলে টাইট রোপ ওয়াকিং, মানে একটা সরু একটা পথ আছে চিকন, তার উপর দিয়ে পার হয়ে যেতে হবে। খুব কাঁপছে, দুলছে, কিন্তু পড়ে যাওয়া যাবে না, পড়ে গেলে তাহলে অনুবাদ হলো না। এখানে নিজের ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে কোনো বাক্য অথবা শব্দ দেওয়া যাবে না, তাহলে মূল সাহিত্যিকের, যিনি লেখক বা কবি, তার সাথে আমি অবিচার করলাম। আমি নিজে একটা কবিতাই লিখতে পারি, অন্যটাকে অনুবাদ করতে গেলে ওই ভাব, ওই ভাষা তো না, অন্য ভাষায় আসবে, তো ওই ভাব ভঙ্গি, ওই চিন্তা চেতনা কিন্তু এক ভাষা থেকে আরেক ভাষায় পুরোপুরি সবসময় পাওয়া যায় না। তখন যেটা করতে হয় সেটাকে বলা হয় ট্রান্সক্রিয়েশন, নতুন করে একটা তৈরি করা। যেমন যদি সময় থাকে তাহলে উদাহরণ দেই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা কবিতা যদি আমরা বলি, যেমন যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। বাংলা আমরা বুঝলাম সবাই, কিন্তু এরকম অ্যালিটারেশন যাকে বলে, অনুপ্রাস দিয়া ইংরেজিতে করা কেউ পারবে না, সম্ভব। কিন্তু ইংরেজিতে করতে গেলে ওরকম না হোক, যেরকম করতে হবে ইংরেজির উপরে সেই দক্ষতাটা থাকা চাই। ওই শব্দের ভাব প্রকাশ করে, কিন্তু আবার অনুপ্রাস আছে, কিংবা কাব্যিক একটা প্রকাশ ভঙ্গিমা আছে। এরকম দক্ষতা থাকতে করা উচিত, না হলে উচিত না। আমরা দেখেছি অনুবাদের নামে অনেকটা যাচ্ছে, তাই বলাৎকার শব্দটা খুব খারাপ হয়, কিন্তু ভাষার উপরে, ভাবের উপরে বলাৎকার হয়ে যায়। সেইটা আমি তাদের অনুরোধ করব, বোধহয় এগুলো না করাই ভালো। আমি জানতে চাইবো, 3 দশকের অনুবাদের অভিজ্ঞতায় বাংলা কথা সাহিত্যের কি পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন? পরিবর্তন যে কোনো ভাষায় হয়, এমনকি একই লেখকের প্রথম জীবনের লেখা, মধ্য জীবনের লেখা, শেষ জীবনের লেখা, বাক্য গঠন, এমনকি কিছু শব্দ প্রয়োগ, প্রকাশভঙ্গি, কোনো লেখকেরই, যিনি একটা, যে লেখক ক্রমাগত যিনি নিজেকে পরিবর্তন করেন, হতেই হবে, এক থাকে না, এটা পরিবর্তন হতে থাকে। সেটা যদি একজন ব্যক্তির হয়, তাহলে সার্বিকভাবে একটি সাহিত্যের কথাও যদি আমরা বলি, আমরা প্রথম জীবনে যখন আমাদের, তখন আমরা অত বুড়া না যে আমরা চলিত ভাষা দেখিনি, সাধু ভাষাই সবখানে পড়তাম। পরে যখন চলিত ভাষা আসলো, মানে আমাদের পড়ায়, পাঠ্য বইতে এখনও তেমন একটা নেই। চলিত ভাষা আমরা দেখলাম যে আচ্ছা কোত্থেকে আসলো, হুতুম প্যাচার নকশা থেকে শুরু হলো, তারপরে প্রমথ চৌধুরী এটাকে আরোই করলেন, রবীন্দ্রনাথ অনেক দিন এটা বেশ ধরে রেখেছিলেন সাধু ভাষা, তারপরে তিনি নিজেও আসলেন, এবং তিনি যখন আসলেন তখন এটা অন্য রকমের একটা বিরাট একটা স্রোত বয়ে গেল।
আজকে আমরা সবাই সেটাকে ব্যর্থ অনুকরণেই বলবো, চেষ্টা করি রবীন্দ্রনাথের। সুতরাং ভাষার এই যে ভাষার ব্যবহারের যে রীতি আর শব্দ, সৃজনশীল লেখক যদি হন, আত্মবিশ্বাসী হন, তাহলে তার অনেক শব্দ আসবে নতুন, যেটা এমনকি তার আঞ্চলিক শব্দ হতে পারে, এবং সেই আঞ্চলিক শব্দ ভাষায় প্রকাশ পেয়ে গেল, ভাষা ঋদ্ধ হলো। এটা লেখকের যোগ্যতা, আত্মবিশ্বাস, পড়াশোনার পরিধি সব কিছুর উপর নির্ভর করে। এমনি করে যদি আমরা ধরি, বাংলা ভাষা অনেক বড় ভাষা এবং অনেক বড় বড় লেখকের এখানে জন্ম। এখানে অনেক নতুন নতুন মেধাবী লেখক এসছেন, কবি এসছেন, তারা অনেক যোগও করেছেন। আবার কেউ কেউ বেশ ভালো ভালো যোগ করে শেষ পর্যন্ত সেটা সফলকাম হয়নি, ওর থেকে সরে গেছেন, কিন্তু ভাষায় পরিবর্তন হয়েছে। এর প্রকাশভঙ্গিতে এখনও যেমন একটা যুদ্ধ চলছে, আমার সাথেও চলছে। সেটা হচ্ছে ইংরেজি যখন পড়ি আমরা, আমি ইংরেজি থেকে বাংলা বেশি করেছি, বাংলা থেকে ইংরেজি করাচ্ছে। ইংরেজিতে দেখা যায় একটা বাক্যে যে সপ্তাহে এখানে ব্ল্যাকবোর্ডও নেই এরকম বলতে পারবো না, যেরকম ব্যাকরণের ব্যবহার করা হয়, ভার্বের ব্যবহার করা হয়, এবং 2-3টা শব্দ দেয়, মধ্যে দিয়ে দেয়। আমাদের এখানে যারা বই এইটা দেখেন, যারা প্রকাশক, তারা ওই রকম ভাবভঙ্গির সাথে পরিচিত নয়। সুতরাং তারা আমাকে বলতেও পারে না যেটা হয় নাই। তখন বলে যে ভাই একটু ছোটো ছোটো করে কেটে কেটে করেন। এখন ছোটো ছোটো করে কেটে কেটে করা, আমার তো অধিকার নেই এই ভাষাটাকে পাল্টাবার। বাক্য লাগলে একটাই দুটো করতে পারি, কিন্তু পুরা নিজের ভাষায় যদি আমি ভাবে একটা বর্ণনা করি, একটা গল্প তো হয় উপন্যাসে, সেটা পড়লাম, ওইটা নিজের ভাষায় লিখলাম, সেটা তো মূল লেখকের লেখা থাকলো না, তাহলে তো ওটা ভাবে হলো। সুতরাং এইটা করার কোনো অধিকার কোনো অনুবাদকের নেই, বিকৃতি ঘটে। কিন্তু মজা হচ্ছে অনেক প্রকাশক এটা চাচ্ছেন এবং অনেক লেখক এটা পড়ে সহজ বোধ করেন। কিন্তু বাংলার যে প্রকাশ ক্ষমতা আছে, যেটা রবীন্দ্রনাথ দেখিয়েছেন, যেটা অন্যভাবে আবার প্রমথ চৌধুরী দেখিয়েছেন, যেটা অনেকে এক এক রকম, সেরকম সেই প্রকাশ ক্ষমতাটাকে আমাদের আরও লালন করতে হবে এবং ব্যবহার করে দেখাতে হবে। কিন্তু তার আগে নিজেকে তো প্রস্তুত করতে হবে। অবশ্যই অবশ্যই। আমি চেষ্টা করেছি, কিছু কিছু করি এখনো। আমি এবার একটু জানতে চাইবো, নতুনদের কথা বলছিলেন, নতুন লেখক এবং অনুবাদকদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ দেওয়া খুব সোজা, মানে হাতে মাইক্রোফোন থাকলো অথবা এই যে এখন প্রচারে যাচ্ছে, আমি যে কোনো পরামর্শ উপদেশ দিতে পারি। উপদেশ দেওয়া তো খুব সোজা, পালন করাটা তো সোজা না। তবে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি বই অনুবাদ করতে যাবেন বা কোনো লেখা অনুবাদ করতে যাবেন, তার আগে নিজের অনেক পড়াশোনা থাকা দরকার, প্রচুর পড়াশোনা থাকা দরকার। দুই ভাষাতেই, বাংলায় করব বাংলা জানা দরকার, ইংরেজি করব ইংরেজি বই পড়া দরকার। এবং আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই দুটো ভাষার সংস্কৃতি, দুটো ভাষার তো সংস্কৃতি থাকে না, ওই ভাষাভাষীদের সংস্কৃতি, সেইটা না জানা থাকলে খুব কাঠখোট্টা অনুবাদ হয়ে যায়। যেমন আমি এটা ছোট্ট উদাহরণ দিই, আরও কয়েক জায়গায় বলেছি। আমি নগিব মাহফুজের একটা অনুবাদ করতে গিয়ে প্রথম চোর ও সারমেয় সমাচার করতে গিয়ে দেখা গেল আমি ইংরেজি থেকে অনুবাদ করেছি, আমি আরবি জানি না, ওরকম জানি না। তো দেখা গেল এক জায়গা আছে, দেন ই ওয়েন্ট ফর হিজ মর্নিং অ্যাবলিউশন অ্যান্ড আর্লি মর্নিং প্রেয়ার্স। আমরা সবাই বুঝলাম, সকালের হাত মুখ ধুলো এবং খুব সকালের নামাজ প্রেয়ারটা করলো। এখন নগিব মাহফুজ একজন মুসলমান, তার বাড়ি হচ্ছে মিশরে, তিনি মিশরের মানুষ। মিশরের মানুষরা কি অ্যাবলিউশন বলবে নাকি অজু করা বলবে? বাঙালি মুসলমানরা তো তাই বলে। এবং ওখানে কি আর্লি মর্নিং প্রেয়ার্স বলবে না ফজরের নামাজ বলবে? এটা হচ্ছে সাংস্কৃতিক অনুবাদ। আমি কিন্তু ওই ফজরের নামাজ রেখেছি এবং অজু করে রেখেছি। আমি যে গোড়া মুসলিম তা নয়, আমি সাংস্কৃতিক অনুবাদ এখানে করেছি এবং সেটা পাঠকরাও খুব ভালোভাবে নিয়েছেন। এই একটা উদাহরণ দিলাম, আরও অনেক উদাহরণ আছে এরকম। এই জিনিসটাও আত্মবিশ্বাসও থাকতে হয়, জানাটাও থাকতে হয় এবং কায়দাটাও বুঝতে হয়। স্যার, আপনার অনুবাদ করা কাজ এবং লেখার মধ্যে সবথেকে বেশি প্রিয় আপনার কোনটা এবং কেন? তোমাকে যদি জিজ্ঞেস করি, তোমার এই যে দুটো সুন্দর চোখ, কোনটা বেশি প্রিয় বলো তো? খুবই জটিল প্রশ্ন। এর কোনো উত্তরই তো হয় না। ঠিক তেমনি সন্তান, মায়ের বা বাবার সন্তান, কোন হ্যাঁ, যে সন্তান বেশি যোগ্য তাকে একটু আমরা একটু ভালো মাস্টার দিই, একটু করি, কিন্তু যে অযোগ্য একটু কমপক্ষে তাকে কি আমরা ফেলে দিই, মেরে ফেলি, ত্যাগ করি? তো সুতরাং সন্তানকে যেমন, দুটো চোখকে যেমন আমরা সমান ভালোবাসি, একটা গেলেই আমরা অন্ধ হয়ে যাই, তেমনি লেখাকেও ওরকমভাবেই। তবে
বয়স বাড়তে থাকলে অনেক সময় মনে হয় যে এই লেখাটা আমি এরকম না লিখে আরেকটু এরকম লিখতেও পারতাম। এটা আমার মনে হয়েছে কখনো কখনো। প্রথম দিকের লেখা মনে হয় যে না, আরেকটু পাল্টানো যেত। চমৎকার উত্তর। জীবনের এই পর্যায়ে এসে আপনার কি মনে হয় আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কোনটা? এটা খুব সাধারণত সবাই দিয়ে থাকে। ওই যে হেমন্ত মুখোপাধ্যায়ের গান, কি পেয়েছি আর কি পাইনি, হিসাব মিলাতে মনোমোর নহে রাজি। যদি এমনি করে আমরা একজন আশাবাদী লোক হই, তাহলে জীবন তো এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এই যে কথা বলছি, সুতরাং কোনটা সবচেয়ে বড় আর বড় না। এখন আমার এই হয়নি, ওই হয়নি, অনেক কিছুই তো ইচ্ছা থাকে মানুষের। আর ইচ্ছা যখন থাকে না, আশা যখন থাকে না, সে মানুষ তো মৃত। তো সুতরাং আমি মৃত ব্যক্তি একদমই নই, বয়স যাই হোক। সুতরাং অনেক কিছুই আমার পেয়েছি, কিছু পাইনি। হতাশা বেশি থাকে যে এখনও পাইনি। তা আমার কোনো হতাশা নেই। যে এই যে অনুবাদে একটা পুরস্কার, অনেকেই বলে, আমাকে বলেছে যে আপনার তো 20 বছর আগে হওয়া উচিত ছিল। হ্যাঁ, কিন্তু হয়নি, তাতে কী হয়েছে? অনেক কারণে হয়নি, কিন্তু এখন এবার হয়েছে কোনো কন্ট্রোভার্সি হয়নি, এটি কোনো তর্কাতর্কি হচ্ছে না, একজনও বিপক্ষে লিখছে না, কেউ না, একটা ব্যক্তিও না। বাংলাদেশের সবাই কি আমার মানে পক্ষের বন্ধু? তা তো না। এইরকমভাবে আমি খুশি যে এটা নিয়ে কোনো বিতর্ক হয়নি। হয়তো আরও আগেই হতে পারতো, বাট তার মানে আমি কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনুবাদক? এটা কোনো কালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যদি কাউকে বলা হয়, এটা অন্ধভক্তিতে বলে। আমি সব কথা মনে রেখে বলছি, রাজনৈতিক কথাও। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলতে তো আমরা জানি না, অনাগতকাল তো কত রয়ে গেছে, এর চেয়ে আরও অনেক আসতে পারে। তবে এটা মানসম্মত ভাষান্তর করা খুব দরকার। এবং সেই জন্য আরও একটা আমাদের সমস্যা মেইন হলো, ইংরেজি আর বাংলার বাইরে কিছু জানি না। আমি অনুবাদ করছি অন্য ভাষারও কিছু, কিন্তু সে ভাষা তো জানি না, ইংরেজির মাধ্যমে। তাতে হয়তো অপূর্ণতা রয়ে গেছে। ওই যেটুকু বুঝছি, যেমন অ্যাবলিউশন ইত্যাদি বুঝি, যেটা ও তো অজু বোঝে নাই, ও তো ওইভাবে করছে, ঠিকই বলছে, তার ভাষায় ওইটাই। যদি ইংরেজি সে অজু লিখতো অথবা লিখতো, তাহলে ইংরেজ পাঠকরা বুঝতো না। 2026-এর অমর একুশে বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? এবারের প্রত্যাশা তো শুরু থেকে একটু নষ্ট হয়ে গেল, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, বিভিন্ন কারণে অনেক দেরিতে শুরু হলো। কন্ট্রোভার্সি গেল, মতানৈক্য গেল, অনেক দর কষাকষি হলো। প্রকাশক আর মেলা যারা করেন বাংলা একাডেমি, আমি দুপক্ষের কথাই শুনেছি, বাংলা একাডেমির সাথে বসেছি কোনো অংশীদার হিসেবে না, এমনিতেই। তো সেই জন্য শুরুতেই একটু অসুবিধা হয়েছে। আর মেলায় প্রত্যেক বছরই দেখেছি 1 ফেব্রুয়ারি থেকে হলেও মেলা জমতে জমতে 10-15-20 হয়ে যায়। কোনো দেখি যে স্টল পিটাচ্ছে, হয়তো 20 তারিখ হয়ে গেছে। তো সেই সমস্যাটা আছে, অপূর্ণতা থাকে। তবে এবারে যখন ওই পুরস্কার দেন, তখনকার প্রধানমন্ত্রী বলেছেন যে আগামীতে আমরা কেন আন্তর্জাতিক বইমেলা কেন করি না, বাংলাও থাকবে, ইংরেজিও থাকবে। অন্তত ইংরেজি, হয়তো ফরাসি, জার্মান এখানে থাকলে চলবে না, কিন্তু ইংরেজি যদি ভালো ভালো বই থাকে, বাংলা ভালো ভালো বই থাকে। আমাদের প্রকাশকরা মনে করেন যে ইংরেজি বই আসলে ওনাদের বই চলবে না। আচ্ছা, আমি যে বইটা ইংরেজি বই কিনবো, এটা কি ওনাদের হুকুম বনে এলো রে সেটা পড়বো? ইংরেজিটা ওই রকম বই চাই। সুতরাং এটা থাকলে পাঠকের, প্রকাশকের এবং সার্বিকভাবে যারা আসবে দেখতে, সবার জন্যই ভালো হয়। আমার মনে হয় আন্তর্জাতিক বইমেলা হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। আমি তুমিই বলছি, তুমি এত ছোট, তোমাকে এবং এই মানে টিবিএস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আমি বইটার মানে পত্রিকাটা পড়তাম এক সময়, এখন আর কোনো কাগজেই রাখছিলাম না, অনেক কারণ আছে, কার উপর রাখ না। তো সেই জন্য আমি আমার নিজের পত্রিকাই বলা যায়। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ আপনি আমাদের সাথে জয়েন করেছেন। দর্শক, এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গেই থাকুন।